আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 5 বছরের মধ্যে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলো 100 শয্যায় উন্নীত করা হবে। ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী শূন্য পদে চিকিৎসক নিয়োগের উদ্যোগ। পাহাড়ি ঢলে কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় জনজীবন বিপর্যস্ত। তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বৃদ্ধি। সিলেট, সুনামগঞ্জে বন্যার আশঙ্কা। জমির মালিকদের ল্যান্ড কার্ড দেবে সরকার, জানালেন ভূমিমন্ত্রী। কমবে মালিকানা সংক্রান্ত জটিলতা ও মামলা। আগস্ট সেপ্টেম্বরের ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা। প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এবং সুপার সাব মেরিনোর ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে স্পেন। রাতে লড়বে ইংল্যান্ড, নরওয়ে। কাল সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী 5 বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে 101 বেডে উন্নীত করার পাশাপাশি চিকিৎসকদের শূন্য পদ পূরণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দিতে চায় বর্তমান সরকার। চিকিৎসার জন্য মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয় তা নিশ্চিত করতে চিকিৎসকদের আরও মানবিক হওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে আধুনিক ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। দেশের সব শ্রেণীর মানুষের চিকিৎসা সেবা প্রদান আর মেধাবী চিকিৎসক তৈরির অন্যতম প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন তার সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করে কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা নিয়ে মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সরকার প্রধানের কাছে চিকিৎসা, গবেষণা, আবাসন আর মাঠ পর্যায়ের ডাক্তারদের নানা সমস্যার কথা তুলে ধরেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। 3 দশকের বেশি স্মৃতিচারণ করতে গিয়ে চিকিৎসক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। পেডিয়াট্রিক ওয়ার্ডে রোটেশনের সময় 2 চোখ অন্ধ ছোট্ট শিশু টেট্রালজি অফ ফ্যালটের রোগী, সে কেমন করে যেন বুঝতে পারত আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তাকেও হারাই অপারেশনের ক্ষেত্রে। অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত একজন গৃহকর্মী যে যন্ত্রণায় চিৎকার করত, অন্য রোগীদের অনুরোধে তাকে বারান্দায় শত গরম থাকা সত্ত্বেও স্থানান্তর করা হতো। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক রোটেশনের সময় সেই দিনের কথা প্রায় মনে পড়ে, যখন আল্ট্রাসনোগ্রামে 8ম কন্যা শিশু হবে জানায় স্ত্রীকে একাকী ওয়ার্ডে রেখে যায় জীবনের বোঝায় মুহ্যমান রিক্সা চালক স্বামী। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। 52-এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে এই প্রতিষ্ঠানের গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ বাংলাদেশের ইতিহাসের জীবন্ত সাক্ষী। আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা, কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের ইতিহাসের সাথে। এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা, এরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ সহ তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে আমরা
এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে ট্যাক্স, ডিউটি, ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে চিকিৎসকদের শূন্য পদ পূরণ, তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 বেডে উন্নীতকরণে তার সরকারের পরিকল্পনা আর মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন সরকার প্রধান। 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি। আমরা সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবত পড়ে আছে বিল্ডিংগুলা, আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। আমরা এগুলা দেশেই যাতে সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা যায় তারও তাগিদ দেন তারেক রহমান। আমাদের দেশের বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে, তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক এটা। আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। এর আগে কলেজ ক্যাম্পাসে পৌঁছলে তাকে স্বাগত জানাতে আসা একদল শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী। গাছের চারা রোপণ শেষে প্রধানমন্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ সম্পর্কে অবহিত করা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারের জনজীবন বিপর্যস্ত। চরম বিপাকে পানিবন্দী কয়েক লাখ মানুষ। এর মধ্যে সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানিতে বান্দরবানের বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত। আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করছে প্রশাসন এবং সেনাবাহিনী। তবে খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। গত 24 ঘন্টায় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া ভারত থেকে নেমে আসা পানিতে সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাজ্জাদ জাহানের রিপোর্ট। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে সাঙ্গু, মাতামুহুরী, মনু, খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার 3 পার্বত্য জেলা ও হবিগঞ্জে পানিবন্দী হয়ে পড়েছে 5 লাখের বেশি মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চান্দনাইশ উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। দুর্যোগ মোকাবেলায় চট্টগ্রামের সব সরকারি কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। খোলা হয়েছে কন্ট্রোল রুম। 8 দিন ধরে পানি তলই ফাউটাও গা হয়ে গেছে। ঘরের মাঝে কোনো আনা দানাও ঘর করন জানা। পাহাড় ধসে বান্দরবান ও রাঙামাটিতে এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। সার্বিক অবস্থা বিবেচনা করে ইতিমধ্যে আমরা আমাদের যে সেন্টারগুলো আশ্রয়কেন্দ্র, সাইক্লোন সেন্টার আছে, এগুলো খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করি। তবে খাগড়াছড়িতে মাইনী ও চেঙ্গি নদীর পানি কমতে শুরু করায় নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্তরা দোকানপাট ও বসতঘর পরিষ্কারে ব্যস্ত সময় পার করছেন। এদিকে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির প্রভাবে সুরমা, কুশিয়ারা নদীর পানি বেড়ে লোকালয়ে প্রবেশ করেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ জেলার কুশিয়ারা নদী সংলগ্ন নির্মাঞ্চল ও তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। গণভোটের রায় বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে রংপুরে 11 দলীয় ঐক্যের সমাবেশ শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। খায়রুল, সমাবেশে জনসমাগম কেমন দেখছেন এবং এখন পর্যন্ত কারা উপস্থিত হয়েছেন সেখানকার সবশেষ তথ্য জানাবেন আমাদের। আপনি জানেন যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশ করছে 11 দলীয় ঐক্য। গণভোটের রায়, তিস্তা প্রকল্প বাস্তবায়ন, সীমান্তে পুশ ইন বন্ধ,
জনদুর্ভোগ নিরসন সহ বিভিন্ন দাবিতেই কিন্তু তারা আজকে এই রংপুরের জেলা স্কুল মাঠে সমাবেশ করছে। রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে সেই 8টি জেলার কয়েক লক্ষ মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করার কথা রয়েছে। তবে 2:30টার পরে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান যেহেতু শুরু হওয়ার কথা রয়েছে সেই ক্ষেত্রে মানুষের সমাগম এখন কিছুটা কম রয়েছে। ধারণা করা হচ্ছে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হওয়ার পরই যে এখানে মানুষের সমাগম বাড়বে। এছাড়াও এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও জামায়াত ইসলামের আমির, তিনি কিন্তু এখন এসে পৌঁছায়নি। এছাড়াও এই সমাবেশের যে সভাপতিত্ব করবেন নাহিদ ইসলাম, তিনিও এখনো এসে সমাবেশস্থলে পৌঁছায়নি। ধারণা করা হচ্ছে যে 2:30টার পরপরই তারা এই সমাবেশে আসবেন এবং তাদের সেই মূল্যবান বক্তব্য এই সমাবেশে দেবেন ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছ থেকে রংপুর জেলা স্কুল মাঠ থেকে সর্বশেষ খবর। জি, আপনাকে ধন্যবাদ। এবার জমির মালিকদের ল্যান্ড কার্ড দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এই কার্ডে থাকবে জমির সব তথ্য, কমবে মালিকানা জটিলতা ও মোকদ্দমা। এটিএন বাংলাকে এসব তথ্য জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বলেন, সারা দেশে ডিজিটাল সার্ভের কাজ দ্রুতই শুরু হবে। অবৈধভাবে কেউ জমি দখল করলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। উপর থেকে সরল রেখায় জমিগুলো দেখা গেলেও ভূমির মালিকানায় প্যাঁচ লেগে আছে বিভিন্ন জায়গায়। 1910 সাল থেকে এখন পর্যন্ত জমির সীমানা নির্ধারণে সিএস, এসএ, আরএস সহ বেশ কয়েকটি জরিপ হয়েছে। তারপরও জমি নিষ্কণ্টক হয়নি। সারা দেশে ভূমি সংক্রান্ত 29 লাখ মামলা রয়েছে। হানাহানিতে প্রাণ যাচ্ছে অনেকের। এ অবস্থা পরিবর্তনে 2022 সালে ডিজিটাল সার্ভের উদ্যোগ নেয় তখনকার আওয়ামী লীগ সরকার। বিভিন্ন স্থানে পাইলটিংয়ের পর এখন সেটা সারা দেশে শুরু করতে যাচ্ছে বর্তমান সরকার। ডিজিটাল সার্ভে আমাদের সারা দেশে কয়েকটা জায়গা হচ্ছে। আমরা খুব দ্রুতই, কোরিয়া এই বিষয়ে পৃথিবীতে খুবই বিশেষজ্ঞ, তারা আমাদের অফিসারদের সঙ্গে বিভিন্ন ব্যবস্থায় আমরা এটা স্বচ্ছতার ভিত্তিতে যেন এটা আমাদের ভূমি ব্যবস্থায় কাজ শুরু করতে পারি, সেটার জন্য সকল ব্যবস্থা নেব। তিনি জানান, জমির মালিকানা নিষ্কণ্টক হবার পর ভূমির মালিকদের ল্যান্ড কার্ড দেয়া হবে। ডিজিটাল সার্ভের পর আমরা চিন্তা করছি যে ভবিষ্যতে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো ভূমি মালিকানার কার্ড সিস্টেম ব্যবস্থা করে দেওয়া, যার ফলে এটা আর কোনোভাবেই ব্যাপক যে তৃতীয় চতুর্থ দালাল পক্ষ অফিসে যে ভিড় করে মানুষকে যে হয়রানি করে, এটা কোনো সুযোগ থাকবে না। সব তার বাবার বাবার কি পরিমাণ জমি ছিল, তার কি পরিমাণ হচ্ছে সন্তান ছিল, ছেলে এবং মেয়ে, তাদের কাছে সেইভাবে আমাদের প্রচলিত আইন অনুযায়ী এটা তাদের কাছে চলে যাবে। তারপরের জেনারেশন আবার ঠিক তার থেকে চলে যাবে। কেউ মানে দাদা মরে গেছে বলে হচ্ছে ছেলে বোনকে ভাগ দিচ্ছে না, এটা সম্ভব না। ভূমি মন্ত্রী জানান, জোর করে কেউ জমি দখল করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে 2 থেকে 7 বছর জেল জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে ইউনো কিংবা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করে প্রতিকার না দিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের কাছে যেগুলো আসে অভিযোগ, আমরা সেগুলো তাৎক্ষণিক ব্যবস্থা নিই এবং ব্যবস্থা নিতে গিয়ে যদি যে সমস্ত কর্মকর্তা বা বিভিন্ন টায়ারে কেউ যদি অনিয়মের সঙ্গে অযথা দেরি করে, সেখানে আমরা তার ব্যবস্থা নিই। ভূমি সেবা নির্বিঘ্ন করতে ওয়ান স্টপ সার্ভিস জোরদার করা হয়েছে বলে জানান ভূমি মন্ত্রী। ওয়ান স্টপ সার্ভিসে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগাম প্রস্তুতি নিতে পারলে আগামী 2 মাসের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসবে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এজন্য সিটি কর্পোরেশনকে উদ্যোগী হয়ে মহল্লা ভিত্তিক প্রতিরোধ কমিটি করার পরামর্শ তাদের। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশা জানান, আগস্ট ও সেপ্টেম্বরে ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু পরিস্থিতি। মিজান শাহজাহানের রিপোর্ট।
ডেঙ্গু এখন আর শহরে সীমাবদ্ধ নেই, গ্রামেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই বাস্তবতায় সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। থেমে থেমে বৃষ্টির কারণে এডিস মশার বংশবিস্তার বাড়বে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদদের, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখা যাবে আগামী 3 সপ্তাহ পর। তাই বৃষ্টির পানি যাতে 3 দিনের বেশি জমে থাকার সুযোগ না পায় সেজন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশারের। এডিস মশার ঘনত্বের যে ইন্ডেক্স, যেটিকে লার্ভাল ইন্ডেক্স বলা হয়, ব্রুটো ইন্ডেক্স বলা হয়, সেই ইন্ডেক্স যখন 20-এর উপরে হয় তখন ধরেই নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশা বাহিত রোগ বা চিকুনগুনিয়া বা ডেঙ্গু বাড়বে। আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি, সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে। যেটি করণীয় সেটি হচ্ছে এডিস মশার যে প্রজননস্থল, এই প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমটা ব্যাপকভাবে চালাতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সমন্বিত উদ্যোগেই পারে ডেঙ্গুর ভয়াবহতা রুখে দিতে। এজন্য স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে অভিযান জোরদারের তাগিদ এই গবেষকের। ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না। প্রতিটা পাড়া এবং মহল্লায় একটা কমিটি করতে হবে, ডেঙ্গু প্রতিরোধ কমিটি। আমাদের নিজেদের ঘর থেকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাই এবং মহল্লা যদি অভিযান চালাই, তাহলে পুরা মহল্লা এবং আশেপাশে সব জায়গায় পরিষ্কার থাকবে। এডিস মশা জমে থাকা সব ধরনের পানিতে বংশবিস্তার করে। পানি জমা বন্ধ করতে খোলা স্থানে পড়ে থাকা সব পাত্র অপসারণ ও মশা মারতে কার্যকর ঔষধ আমদানির পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 1 বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 20,000 আপত্তিকর কন্টেন্ট অপসারণ ও 26,000 জুয়ার সাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী। রাজনীতি বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরও বলেন, তরুণদের টার্গেট করে এসব সাইট পরিচালিত হচ্ছিল। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসাধু চক্র সামাজিক মাধ্যমের অপব্যবহার করে সমাজে অস্থিরতা ছড়াচ্ছে, যা দ্রুত বন্ধ করা প্রয়োজন। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আজ সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এমন এক পরিবেশ তৈরি করছে যা সরাসরি বাস্তব সমাজে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সামাজিক অস্থিরতা বাড়ছে বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। তবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, এই প্রস্তাবটি যেন কোনোভাবে গৃহীত না হয়। এ সময় অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে জনপ্রিয় এই মাধ্যমের অপব্যবহার বেড়েছে। মত প্রকাশের স্বাধীনতা অর্থ এটি নয় একটি অসাধু গোষ্ঠী, একটি কুচক্রী মহল একটি ভুয়া পোস্টের মাধ্যমে একটা অপব্যবহারে লিপ্ত হয়ে দেশে সহিংসতা তৈরি করবে, দেশে বিশৃঙ্খলা তৈরি করবে, আইনের যে শ্রদ্ধাশীল সেই জায়গাটাকে তারা বিচ্ছিন্ন করবে। মিথ্যা গুজব ও বানোয়ার তথ্য প্রচারের কারণে মাধ্যমে তারা সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করবে। এটি কিন্তু কোনোভাবে মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। প্রধান অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদুল বারী বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বন্ধে কাজ করছে সরকার। মেটা, গুগল, এই ইউটিউব ইত্যাদি কেউই আমাদের লাইসেন্সই না বা সরাসরি আইনগতভাবে আমাদের আন্ডারে না। আমরা চেষ্টা করছি যেন দুইটার মাঝখানে ফাঁক আস্তে আস্তে কমতে থাকে, সেটা চেষ্টা করা। কিন্তু তার মানে যে এখনো ফাঁক নাই তা না। ডিজিটাল ওয়ার্ল্ডে সমস্ত স্মৃতি মানে অক্ষয় স্মৃতি। সো আজকের তারুণ্যের যে ভুলগুলো আছে অনলাইনে আমরা করছি, এটা সারা জীবন আমাদেরকে তাড়া করে ফেলবে। ব্যক্তি যদি তার দায়িত্ব নেয়, আমার মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকর হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবার সচেতনতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। বিয়ে বাণিজ্যের নামে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে আমরা দেখি মিথ্যা গুজব, অপতথ্য, নোংরা, অরুচিকর কন্টেন্ট সেখানে করা হচ্ছে। আমি বিটিআরসিকে এই বিষয়ে আরো বেশি তৎপর হওয়ার জন্য, কঠোর হওয়ার জন্য অনুরোধ করব। অনলাইন জুয়ার আসক্তি কিন্তু খুব বেশি করে বেড়ে যাচ্ছে, এতে অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে। অনলাইন জুয়া বন্ধে যে আইন জাতীয় সংসদে সম্প্রতি পাশ হয়েছে, তার জন্য আমি সরকার, বিরোধী দল সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। 2025 সালে এলন জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অপরাধমূলক যে কন্টেন্ট আছে প্রায় 20,000 কন্টেন্ট বন্ধ করার করেছি। এর পাশাপাশি জুয়ার জন্য আরো 26,000 আমাদেরকে বন্ধ করতে হয়েছে। এরকম ভয়াবহ একটা অবস্থা। অনলাইনে কোনো যদি অপরাধ করা হয়, এই জন্য প্রথম যে এজেন্সি যেটা এটা দেখবে ওটা হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সি। প্রতিযোগিতায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এবার আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ।
রাউন্ড অফ 16-এর মতো কোয়ার্টার ফাইনালেও স্পেনের ত্রাতা হয়ে মাঠে নামেন সুপার সাব মিকেল মেরিনো। শেষ সময়ে তার দেওয়া গোলে বেলজিয়ামকে 2-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালতে উঠল স্পেন। শেষ চারে তাদেরকে লড়তে হবে ফ্রান্সের বিপক্ষে। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ফাবিয়ান রুইজের গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে সমতা ফেরান বেলজিয়ামের চার্লস ডি ক্যাটলার। পরাগ আরমানের রিপোর্ট। জেতার কৌশল স্পেনের এই দলটির বেশ জানা। 2 বছর আগে ইউরো জেতার কৌশল কাজে লাগিয়েই বেলজিয়ামকে বিদায় করে বিশ্বকাপের সেমিফাইনাল উঠে গেল রদ্রি, ইয়ামাল, ওইরাজাবালরা। আর শেষ চারে তাদের অপেক্ষায় প্রিয় প্রতিবেশী ফ্রান্স। জয়ের নেশা থাকলেও শুরুতেই দুই দলের আক্রমণে কোনো ধার ছিল না। এমনি এক অগোছালো আক্রমণে দানি অলমো বেলজিয়ামের গোলবারের শট নেন। থিবো কর্তোয়া দুর্দান্তভাবে তা প্রতিহত করলেও জোরালো এক শটে ফিরতি বল জালে জড়িয়ে স্পেনকে লিড এনে দেন ফাবিয়ান রুইজ। চাপের মধ্যে ভেঙে পড়া নয়, বরং কাউন্টারে স্প্যানিশদের পরাস্ত করার কৌশল কাজে লাগায় বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ের ক্রসে মাথা ছুঁয়ে দ্য রেড ডেভিলদের সমতায় ফেরান চার্লস ডি ক্যাটেলার। চলতি বিশ্বকাপে এই প্রথম গোল হজম করল স্পেন। 1-1 গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে বেলজিয়ামের সীমানায় আক্রমণের পর আক্রমণ করতে থাকে লা রোজারা। দুর্দান্ত খেলতে থাকা ওয়ান্ডার কিড লামিনে ইয়ামাল এবং ওইরাজাবালকেও বঞ্চিত করেন থিবো কর্তোয়া। ডেডলক ভাঙতে পাউ কুবার্সি 25 গজ দূর থেকে বেলজিয়ামের গোলবারে আচমকা শট নেন। বদলি গোলকিপার সেনে লেমেন্স ঠেকিয়ে দিলেও বলটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। দৌড়ে এসে মিকেল মেরিনো লুইস ডি লাফুয়ান্তের দলকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। আগের ম্যাচেই পর্তুগালের বিপক্ষে বদলি হিসাবে নেমে জিতিয়েছিলেন, এবারও দলকে জেতালেন মেরিনো। পুরো ম্যাচে স্পেনের আধিপত্য থাকলেও বেলজিয়াম পাল্টা আক্রমণে গিয়ে খেলাটাকে জমিয়ে তুলে স্প্যানিশদের চাপে ফেলেছিল। পরে অবশ্য সেই চাপ জয় করে শেষ চারে জায়গা করে নেয় 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরাগ আরমান, এটিএন বাংলা। এবারে জানিয়ে দিব পূর্বপল্লী ব্যাংক বাণিজ্য সংবাদ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী 25 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে প্রথম বছর 5 কোটি গাছ লাগানো শুরু করেছে বিএনপি সরকার। এর মধ্যে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে পালিত হচ্ছে এই কর্মসূচি। কর্তৃপক্ষ বলছে বৃক্ষরোপণের পর সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা হবে, তবে নতুন করে লাগানো গাছে পরিচর্যায় জোর দেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। দেখুন তৌহিদুর রহমান তুহির 2 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব। দাবদাহ, বন্যা, লবণাক্ততা কিংবা নদী ভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন দেশের সব অঞ্চলে। সংকট মোকাবেলায় বড় পরিসরে বৃক্ষরোপণ শুরু করেছে সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় 5 বছরে 5 কোটি গাছ লাগানোর কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। গেল 29 জুন রাজধানীতে দেশের 29,000-এর বেশি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তোমার ভাই বোনও বড় হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানালেও যথাযথভাবে এসব গাছের পরিচর্যায় জোর দিতে বলছেন পরিবেশবিদরা। রক্ষণাবেক্ষণ কে করছে, কেমনে করছে এবং কিভাবে ভবিষ্যতে এটি রক্ষিত থাকবে সেই পরিকল্পনা সহ যাতে ডিজিটাল ডাটাবেস তৈরি থাকে, তাহলে 5 বছর পরে আসলে বর্তমান গাছের সাথে আরো 20 কোটি গাছ বা 25 কোটি গাছ সংযুক্ত হবে। বৃক্ষরোপণের পর সার্বিক অগ্রগতি মূল্যায়ন করা হবে বলে জানালেন জাতীয় বৃক্ষরোপণ ও মনিটরিং সেলের সদস্য। বাংলাদেশে যে গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা রয়েছে তারা তো তাদের মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মী রয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হবে। আমাদের ইয়থ জেনারেশনকে এ কাজের সাথে সম্পৃক্ত করা হবে। একজন শিক্ষার্থী গাছের পরিচর্যা করবে এবং তাকে একটা স্কলারশিপ দেওয়া হবে। এইভাবে শিক্ষার্থীদের মধ্যে উদ্বুদ্ধকরণ বিষয়টা যদি সরকার গ্রহণ করে তাহলে এটা খুবই সাকসেসফুল হবে। এদিকে পরিকল্পিতভাবে সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। বাস্তবতা যেটা হচ্ছে কি, সরকার হয়তো কোথাও কোথাও একটা গাছ লাগায়, কিন্তু আরও যে 5টা গাছ কাটা পড়ছে সেটার ব্যাপারে কিন্তু সরকারের নজরদারি কম। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশে বিপুল পরিমাণ গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব বৃক্ষরোপণের পাশাপাশি এগুলোকে যথাযথ যত্ন নিলেই ফল পাওয়া যাবে, এমনই মত পরিবেশবিদদের। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান
ইরানের জাতীয় অবকাঠামোর উপর হামলা হলে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাকির জোলঘাদর। তেহরান থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মোহাম্মদ বাকির জোলঘাদর বলেন, যে কোনো হামলার জন্য দায়ী ইসরায়েলের নেতৃত্বাধীন জায়নবাদী শাসন ব্যবস্থা তেহরানের পাল্টা হামলা থেকে কোনোভাবে নিরাপদ থাকবে না। রাজধানীর স্কাটনের বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এজেএফপি স্টার অ্যাওয়ার্ড 2026। দেশের বিনোদন, সাংবাদিক ও শিল্পী কলাকুশলীদের সংগঠন আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এজেএফপি আয়োজিত এই অনুষ্ঠানে চলচ্চিত্র, টিভি নাটক, সঙ্গীত, নৃত্য, বিজ্ঞাপন, সাহিত্য, শিল্প ও সাংবাদিকতা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশেক আহমেদকে। এছাড়া উপস্থাপনায় ভাবনা আহমেদ, সংবাদ পাঠে এটিএন বাংলার অনামিকা হাসান পুনম, এটিএন নিউজের মারিয়া শিমু এবং রিপোর্টিংয়ে সম্মাননা পান এটিএন নিউজের রিপোর্টার শারমিন রিহা। এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক নীরব হোসেন সার্বিক দায়িত্ব পালন করেন। এবারে খেলার খবর। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে সিরিজের শেষ এবং তৃতীয় ওয়ানডেতে টস জিতে আবারও জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। হারুরিতে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 27 রান। প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। তাই নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভাকে বিশ্রামে পাঠিয়েছে তারা। ফলে এই ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। বাংলাদেশের একাদশে রয়েছে পরিবর্তন। স্পিড স্টার নাহিদ রানার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 5 বছরের মধ্যে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলো 100 শয্যায় উন্নীত করা হবে। ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী, শূন্য পদে চিকিৎসক নিয়োগের উদ্যোগ। পাহাড়ি ঢলে কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় জনজীবন বিপর্যস্ত। তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বৃদ্ধি। সিলেট, সুনামগঞ্জে বন্যার আশঙ্কা। জমির মালিকদের ল্যান্ড কার্ড দেবে সরকার, জানালেন ভূমিমন্ত্রী। কমবে মালিকানা সংক্রান্ত জটিলতা ও মামলা। আগস্ট ও সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা। প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। এবং সুপার সাব মেরিনোর ম্যাজিকে বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে স্পেন। রাতে লড়বে ইংল্যান্ড, নরওয়ে। কাল সকালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।